দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানিয়ে আমি আজকে শুরু করব। সর্বাগ্রে দক্ষিণ কলকাতা সেবক সমিতির সভাপতি পার্থবাবু, সেক্রেটারি সন্দীপবাবু এবং শ্রদ্ধা যারা উপস্থিত হয়েছেন আজকে সবাইকে শ্রদ্ধা প্রণাম জানাই। আর যারা বন্ধুরা আছে তাদের সঙ্গে তো আমাদের হৃদয়ের যোগ, আমরা সব নেতাজি পরিবারের মানুষ। আমাদের সৌভাগ্য হয়েছে আজকে আমাদের মধ্যে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র অভিজিৎ রায়। আজ আমি মুগ্ধ হয়ে গেলাম, এই যে মেমেন্টোটা, তার ব্যাকগ্রাউন্ডে থাকছে বেলুর মঠ স্বামী বিবেকানন্দের পেছনে, আর আজাদ হিন্দ ফৌজের পতাকা রয়েছে নেতাজি সুভাষচন্দ্রর পিছনে। সব কৃতিত্বটাই এই তরুণ প্রজন্মের সঞ্চালিকা প্রিয়াঙ্কা করতি, ওরা চমৎকারভাবে করেছে। এবং আরও যে বন্ধুরা আছে আমার, তারা নামটা মনে পড়ছে না সবার, আমার কী নাম নেই, পার্থ, এরা এই চমৎকার একটা এক্সিবিশন করেছে, সময় পেলে আপনারা দেখবেন। পেছন দিক থেকে ছবি বিবেকানন্দের 6 নম্বর ছবি, ওখানে একটা চমৎকার ছবি আছে। স্বামী বিবেকানন্দ 26শে জানুয়ারি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন, সালটা 1897। নেতাজির বয়স তখন 3 দিন। এটা একটা ছুঁয়ে যায়। বিবেকানন্দ স্বামীজি, বিষয় বীরত্ব বিবেক। ঠিকই তো, বীরত্ব সঙ্গে যদি বিবেক যুক্ত হয়ে যায় তখন তারা অবতার পুরুষ হয়ে যান, তখন তাদের আমরা মহাপুরুষ বলি। রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। এই কনটেক্সটে আমি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিবেকানন্দ সম্পর্কে বলবো। আমি একটু কাগজপত্র নিয়ে এসেছি, এই কারণেই কিছু কিছু কোটেশন মেমোরি থেকে বলা ঠিক নয়। তাই আমি প্রথমেই একটু বলি যে আমাদের মতিলাল ঘোষ লাইব্রেরি, মতিলাল ঘোষ, তার সঙ্গে সুভাষচন্দ্রের যোগাযোগ সেই ছাত্র বয়সে। আপনারা দেখুন, প্রেসিডেন্সি কলেজের এশিয়ার মধ্যে প্রথম ছাত্রঘাট হয়েছিল, ছাত্র ধর্মঘট হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে, বলা ভালো সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। আমরা অনেক ছাত্র নেতা ছাত্র দেখি, কিন্তু আমরা সুভাষচন্দ্রকে ভুলে যাই, ছাত্র নেতারা ভুলে যান। ছাত্র আন্দোলন তো বিরাট ব্যাপার। এশিয়াতে প্রথম ছাত্র ধর্মঘট সুভাষচন্দ্রের নেতৃত্বে আমাদের কলেজ স্ট্রিটে। খবরটা তো প্রকাশ করতে হবে, প্রেসে তো পাঠাতে হবে। খবরটা প্রকাশের জন্য সুভাষচন্দ্র তার দলবল গেলেন সেই সময়কার অমৃতবাজার পত্রিকা। তার একটা সংগ্রামী ইতিহাস আছে, যে অমৃতবাজার পত্রিকা ব্রিটিশের রোশানলে পড়ে রাতারাতি এটাকে বাংলা কাগজ থেকে ইংরাজি কাগজ করতে হয়েছিল এক রাতের মধ্যে। সেই অমৃতবাজার পত্রিকার সম্পাদক মতিলাল ঘোষের কাছে সুভাষচন্দ্র গেলেন এবং সুভাষচন্দ্র গিয়ে বললেন যে খবরটা ছাপতে হবে, কারণ তখন ইংলিশ স্টেটসম্যান ছাপবে না। তখনকার যে সংবাদ মাধ্যমগুলো অনেকেই বিরূপ, যদিও আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিংবা জগদীশচন্দ্র বোস কিংবা রবি ঠাকুর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ছাত্র আন্দোলনের পাশে ছিলেন। আমরা দেখব মতিলাল ঘোষ বললেন, সুভাষ, তোমার খবর ছাপতে পারি, একটা কন্ডিশন, তোমাকে গান গাইতে হবে। সুভাষচন্দ্র, আমরা জানি না তার কোনো গান, প্রথাগত গান তিনি শিখেছিলেন কিনা, কিন্তু সুভাষচন্দ্র বসু অসাধারণ গান গাইতেন। কোন গানটা গাইলেন জানেন? চিন্তায় মম মানস হরি, চিৎ ঘন নিরঞ্জন। এই গানটা বেশ কিছু বছর আগে দক্ষিণেশ্বরে সেই পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে পশ্চিমের দরজা দিয়ে ঢুকে তরুণ নরেন্দ্র দত্ত এই গানটা শুনিয়েছিলেন, চিন্তায় মম মানস হরি। সুভাষচন্দ্র বসু এটা গেয়েছিলেন। কি ইতিহাসের কি অসাধারণ সংযোগ দেখুন। সংবাদ প্রকাশিত হয়েছিল প্রথম প্রেসিডেন্সি কলেজে ছাত্র ধর্মঘট। এবার আমি একটু
পিছিয়ে যাচ্ছি। আর একটা যুগ্ম প্রতিষ্ঠান দক্ষিণ কলকাতা সেবক সমিতি, যেটা চাউলকুট্টি রোড, স্কুল রোডের এক বাড়িতে শুরু হয়েছিল, তার ইতিহাস এখানে দেওয়া আছে, ছাপা অক্ষর আপনারা হাতে পেয়ে গেছেন, মূলত সমাজ সেবার জন্য, গ্রন্থাগার ইত্যাদি। আরেকটা করেছিলেন দক্ষিণ কলকাতা সেবাশ্রম, মিত্র স্কুলে কালীঘাটে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, পরবর্তীকালে বেলতলা রোড এবং তারও পরে 90 শরৎ বসু রোডে দক্ষিণ কলকাতা সেবক এই সেবাশ্রম। আপনারা জানেন এই দুটো প্রতিষ্ঠানের সম্পাদক, প্রথম সভাপতি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক সুভাষচন্দ্র বসু। আমাদের দুর্ভাগ্য, ভারতের ইতিহাসের দুর্ভাগ্য, বিনা বিচারে সুভাষচন্দ্র বোসকে অ্যারেস্ট করল, আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1925 সালের 16ই জুন স্টেপ অ্যাসাইড দার্জিলিংয়ের বাড়িতে রহস্যজনকভাবে মারা গেলেন। রহস্যজনক কেন বলছি, এ নিয়ে আমি বিস্তারিত লিখেছি কয়েকটা জায়গায়। কারণ সেই বাড়িতেই 10 বছর আগে ভাওয়েলের রাজা মারা গেছেন বলা হয়েছিল, একটা মামলা হয়েছিল একটা পোস্টকার্ডের ভিত্তিতে। আমি ক্ষেত্র সমীক্ষা করে কিছু লেখালেখি করেছিলাম এবং ভাওয়েলের সন্ন্যাসীর ব্যাপার আপনারা জানেন, সেই মামলায় যারা ছিলেন ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে এই আজকে 28শে ফেব্রুয়ারি আমাদের দেশবন্ধুর প্রয়াণের 100 বর্ষ চলছে। আমি ভাগ্যবান এবং উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাই এরকম একটা বর্ষে আমাকে নেতাজি বিবেকানন্দ নিয়ে বলার সুযোগ দেওয়ার জন্য। দেখব আমরা দক্ষিণ কলকাতা সেবাশ্রম এই সম্পর্কিত ঐতিহাসিক চিঠি। সেই চিঠিটা লিখছেন 29 বছরের এক তরুণ, 29 বছরের তরুণ, যিনি আইসিএস ছেড়েছেন, বিনা বিচারে বাংলার থেকে অনেক দূরে মান্দালয়ে পড়ে আছেন। সেই চিঠি একটা কোটেশন আমি দিচ্ছি, এটা তরুণের স্বপ্নতেও আছে। কেন এটা আমি বলছি, প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ আজকের নিরিখেও। উনি লিখছেন চিঠিতে, আমি যখন মাসে মাসে 200 টাকা করিয়া সেবাশ্রমের জন্য ব্যয় করিতাম, তখন অনেক বন্ধু বলিয়াছিলেন যে আমি বৃথা 6-7টি বালকের জন্য এত অর্থ ব্যয় করিতেছি। এ টাকার সদ্ব্যবহার অন্যভাবে হইতে পারে, কিন্তু তাহারা জানেন না যে আমি খেয়ালের বশবর্তী হইয়া সেবাশ্রমের কার্যে হস্তক্ষেপ করি নাই। আজ প্রায় 12-13 বছর ধরিয়া যে গভীর বেদনা তুষানলের মতো আমাকে দগ্ধ করিতেছে, তাহা দূর করিবার জন্য আমি এই কার্যে হস্তক্ষেপ করিয়াছি। আমি কংগ্রেসের কাজ ছাড়িতে পারি, তবুও সেবাশ্রমের কাজ ছাড়তে পারবো না, আমার পক্ষে অসম্ভব। দরিদ্র নারায়ণের সেবার এমন প্রকৃষ্ট সুযোগ আমি কোথায় পাইব? এই যে সেবাশ্রমের পিছনে কত ইতিহাস লুক্কায়িত আছে, কবে এই চিন্তা আমার মধ্যে প্রবেশ করে এবং কেন প্রবেশ করে, কি করি আমি চিন্তারাজ্য ছাড়িয়া কর্মরাজ্যে প্রবেশ করি, সে কথা অন্য সময় বলিব। পত্রে লিখিবার চেষ্টা করিলে গ্রন্থ হইয়া যাইবে। যে তুষানলের মতো আমি যদি 29 থেকে 12-13 বছর বাদ দিই, অর্থাৎ 16-17 বছরের তরুণ সুভাষচন্দ্রের মধ্যে এমন কি দুঃখবোধ, এমন কি বেদনা যে তুষানলের মতো জ্বলছিল। এটা সেই স্বামী বিবেকানন্দের কথা, ভারতবর্ষের মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সেই ধ্বনি প্রতিধ্বনি সুভাষ হৃদয়কে কীভাবে দগ্ধ করেছে আমরা জানতে পারিনি। কোথাও সুভাষচন্দ্র আর লিখেছিলেন কি না সেই মনোবেদনার কথা প্রকাশিত হয়নি, কিন্তু অনুমান করতে পারি। সেই অনুমানের জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি আমি। কাছেই এলগিন রোড, তরুণ সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজের ছাত্র। আপনারা জানেন সুভাষচন্দ্র বসু ম্যাট্রিকে সারা বাংলার মধ্যে দ্বিতীয় হয়েছিলেন। প্রথম হয়েছিল প্রমথনাথ সরকার মিত্র স্কুলের, আর রেভেনশা কলেজিয়েট স্কুল থেকে সুভাষ বসু 20 টাকা জলপারি পেতেন। 20 টাকা সেই সময় যথেষ্ট মূল্য, স্কলারশিপ পেতেন। আমরা তার সহপাঠীদের তথ্য থেকে, লেখা থেকে অসাধারণ কিছু তথ্য উঠে আসছে।
সুভাষচন্দ্র বসু এলগিন 38/2 এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে সামনে ট্রাম রাস্তা, ওই রাস্তায় আসতেন, ভাড়া পেতেন, সেই ভাড়াটা এক বৃদ্ধা ভিখারিনীকে দিয়ে দিতেন, দিয়ে সোজা হেঁটে আসতেন কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি কলেজে। ক্লাস দেরি হয়ে যেত, বলছে প্রথম দিকে ক্লাস উনি করতে পারতেন না। অর্থাৎ কী মনোবেদনা ছিল সুভাষচন্দ্রের মধ্যে গরিব মানুষের জন্য, তাকে কুড়ে কুড়ে খেত। যে বিবেকানন্দ যেটা বলেছিলেন যে তোমার হৃদয় কি কাঁদে, ভারতবাসীকে একটা প্রাণীয় মানুষও না খেয়ে আছে, তোমার অন্তর কি জেগেছে, সেটার জন্য একদম প্রতিধ্বনি আমরা সুভাষচন্দ্রের মধ্যে দেখতে পাই। এই জায়গাটাও অনুসন্ধান করে দেখা দরকার। তখন সুভাষচন্দ্রের বয়স 9 বছর, কটকে। এটাও আমরা সুরেশচন্দ্র বসু নেতাজি শেষ দাদার থেকে জানতে পারছি লেখা থেকে। কটকে 9 বছরের বালক ছাদের ওপর ভোর 4টেয় উঠছে। কটকের ছাদে হয়তো আপনারা অনেক গেছেন, আমার সৌভাগ্য হয়েছিল, এখন অনেক কড়াকড়ি করে দিয়েছে। ওই ছাদের ওপর দাপিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আনন্দে। ওই ছাদের ওপরে সুভাষচন্দ্র ভোরবেলা চলে যেতেন, ভোর 4টে, এবং সেখানে গিয়ে ওই সংস্কৃত শ্লোক, গান, ভক্তিমূলক গান, ধ্যান, জপ এসব করতেন। এমনকি দুপুরবেলা দেখা যাচ্ছে ইট মাথায় দিয়ে শুয়ে আছেন। ধাইবা জিজ্ঞেস করছেন, কিরে সুভাষ এখানে কেন, ইট মাথায় দিয়েছিস কেন? বললে না, কষ্টটা সহ্য করার চেষ্টা করছি। তা ইট মাথায় দিয়েছিস কেন? ভাবুন, 9 বছরের বালক। একদম আমি যে কটা কথা বলছি প্রত্যেকটা তথ্যসূত্র আছে, কোনো মন গড়া কথা নয়, কোনো কাল্পনিক গল্প নয়। এই যে বালকের মধ্যে আমরা দেখি না, ভোরের সূর্য জানান দেয় অনেক কিছু। 9 বছরের বালক মাথা ইট দিয়ে শুচ্ছে ওখানে গিয়ে। এরপরে আমরা জানি তার আত্মজীবনীতে, পরিণত বয়সে লেখা আত্মজীবনী, ভারত পথিক, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে তো উনি বলেছেন অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা। যখন উনি বলছেন যে আমি সুরিত মিত্র কাছের এক বাড়ি, সেখান থেকে বিবেকানন্দের বই পেলাম, গোগ্রাসে গিলতে লাগলাম। বলছেন যেন আমারই কথা বলছেন স্বামীজির লেখাতে, আমি আদর্শটা খুঁজে পেলাম। বলছে আমি সমমনস্ক কয়েকজনকে জুটিয়ে নিলাম। অর্ধগুপ্ত স্থানে আমরা ধর্মীয় চর্চা, রামকৃষ্ণ কথামৃত সব পড়ছি। উনি গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন প্রাক যৌবনে প্রায় কিশোর সুভাষচন্দ্র গড়ে তুলছেন বিবেকানন্দের আদর্শে। গণেশবাবু ছিলেন, তাকে দায়িত্ব দিয়ে কটক থেকে যখন কলকাতায় চলে এলেন। এই যে বিবেকানন্দের প্রতি তার ভালোবাসা, এটা আমরা প্রতি ছত্রে ছত্রে দেখব, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। আমি জাস্ট স্পর্শ করে যাব, কারণ বক্তৃতা দীর্ঘ হবে, তাই একটু মার্জনা চেয়ে নিচ্ছি। আমি সংক্ষেপ করার চেষ্টা করব, কারণ আপনার ধৈর্য তো যাতে না ঘটে। 9 বছরের বালক কলকাতায় যখন আসছেন, কলকাতায় তো ভিন্ন পরিবেশ, বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কলেজে যাচ্ছেন, প্রেসিডেন্সি কলেজে। কিন্তু সেখানেও এক ব্যাপার আমরা স্মৃতিকথায় দেখতে পাচ্ছি তার সহপাঠীর। বলছে সাধু দর্শন আর দেব দর্শন করার জন্য সুভাষের যে ভক্তি, সে ভক্তি আমার ছিল না। তার সহপাঠী লিখছেন, আমরা দেখেছি অফ পিরিয়ডে সুভাষ হাঁটতে হাঁটতে গঙ্গায় চলে গেছে, বেলুর মঠের গঙ্গায় স্নান করছেন, বসন শুষ্ক না হওয়া পর্যন্ত সে মহারাজ এবং মন্দিরে যাচ্ছেন না। ভাবুন। এবং তার সহপাঠী বলছে আমি আর বেশি 3 দিন গেছিলাম, তারপর আর সুভাষের সঙ্গ দিতে পারিনি। হ্যাঁ, তারাও পরবর্তীকালে হিতেশবাবু লিখেছেন বিভিন্ন জায়গায় সুভাষচন্দ্রের এই ভক্তি। এবার চলে যাই 1913 সালের কথা। বড়দিন, পরীক্ষা হয়ে গেছে। তখন শান্তিপুরে ভগৎ পোদ্দারের একটা বড় বাড়ি, 19 জন তরুণ গঙ্গায়। তখন আমরা জানি না তখন সেই ভোরবেলা, ভোর 4টের সময় জোয়ার ছিল কিনা, গলা পর্যন্ত গঙ্গায় ডুবে সুভাষচন্দ্র কালী দি মাদার আবৃত্তি করছেন, যেটা আমরা জানি মূল বক্তব্য। সাহসী যে দৈন্য দুঃখ চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। স্বামী বিবেকানন্দের কবিতা, কালিদা মাদার, এটা আবৃত্তি করছেন কবিতা। আর বলছেন দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলী নিবাসিনী বিমলে, মমমতি রাস্তাম তমপদ কমলে।
শঙ্করাচার্যের শ্লোক আবৃত্তি করছেন সুভাষচন্দ্র বসু। হেমন্ত সরকারের স্মৃতিকথা এটা আমরা পাচ্ছি। হ্যাঁ, গেরুয়া ধারণ করেছিলেন সুভাষচন্দ্রের সারা লাইফে। আমি যতটুকু স্টাডি করেছি তথ্যসূত্র অনুযায়ী 7 বার গেরুয়া ধারণ করেছেন, 7 টাইমস। ওনার মনের দিক থেকেই গেরুয়া, আমাদের মতো গেরুয়া পাঞ্জাবি পরতে হয়নি তাকে, মনের ভেতর থেকেই তার গেরুয়া। তাই তিনি শান্তিপুরের ওখানে গিয়ে আশ্রম খুলেছেন 19 জন, এবং সেটা নিয়ে অনেক তথ্য আমরা পাচ্ছি। লোকাল একজন বিধবা মহিলা বলছেন, হেমন্ত সরকার লিখেছেন, কার মাথায় বাজ হেনে, কোন মায়ের বুকে বাজ হেনে তোমরা সন্ন্যাস নিয়েছো, বাড়ি ফিরে চলো। পাশে তার বোধহয় সেই মহিলা পুত্রবধূ বলছে, আমরা দেখতে পাচ্ছি ঘোমটার তলা দিয়ে টস করে জল পড়ছে, কাঁদছে। এই হচ্ছেন সুভাষচন্দ্র বসুর তার প্রথম জীবনের দিকে সন্ন্যাসী হবার পুরোদমে ইচ্ছা। সুভাষচন্দ্র বসুকে আমরা দেখতে পাচ্ছি আরও নানা রূপে। কি দেখতে পাচ্ছি? উনি তার আত্মীয়রা তো গিয়ে সাইকেলের করে ধরে নিয়ে এলো, শান্তিপুর থেকে ধরে নিয়ে এলো বসে। আর বাড়িটা তো অত্যন্ত রক্ষণশীল বাড়ি, প্রচুর ভাই বোন, একদম ব্যারিস্টারের বাড়ি যা হয়। যদিও ওনার মা প্রভাবতী দেবী অসম্ভব স্নেহ করতেন সুভাষচন্দ্রকে, না তার কারণ আছে। জানকীনাথ বসুও তো অত্যন্ত ভালোবাসতেন। আমরা দেখব যে একদিন সুভাষচন্দ্র বসু এলগিন রোড বাড়ি, 38/2 এলগিন রোডের বাড়িতে কাউকে কিছু না বলে নিখোঁজ। প্রভাবতী দেবী কান্নাকাটি করছেন। উনি চলে গেলেন লক্ষ্মণ ঝোলা, মথুরা, বৃন্দাবন, সঙ্গে হেমন্ত সরকার এবং আরেকজন বন্ধু, এগুলো পাওয়া গেছে। সারা সন্ন্যাসী হয়ে গেছেন, গেরুয়া ধারণ করেছেন, বন্ধুদের চিঠি লিখছেন শারদানন্দ। মাসি নিশাবতী দেবীর লেখায় আমরা পাচ্ছি বন্ধুদের চিঠি লিখছেন শারদানন্দ নামে, ইতি তোমাদের শারদানন্দ। সুভাষচন্দ্র সন্ন্যাসী হওয়ার জন্য মথুরা, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন। সব জায়গা যাবার পরে হঠাৎই একদিন প্রবেশ করলেন এলগিন রোডের বাড়িতে। তার মা কেঁদে বললেন, বলে খালি মেয়েদের জন্য আমি বেঁচে গেছি, নইলে গঙ্গায় ঝাঁপ দিতাম। সুভাষচন্দ্র বসু টাইফয়েডে পড়লেন। কিন্তু কেন প্রত্যাবর্তন তার? দেশটাকে তিনি দেখেছিলেন জাত পাত, দারিদ্রতা, পরাধীনতা কাকে বলে, এটা বিবেকানন্দ নিজেও দেখেছিলেন সব জায়গা ঘুরে। উনি বলেছিলেন, পরাধীনতা শুধু রাজনৈতিকভাবে পরাধীন করে না, মানসিকভাবেও পরাধীন করে দেয়। সুভাষচন্দ্র বসু কিন্তু খুব কাছ থেকে দেশটাকে দেখেছিলেন। হয়তো মনোযন্ত্রণার এইসব কারণই পরবর্তীকালে মান্দালয়ে জেলে বসে ভাবছিলেন যে দারিদ্রতা, নিশ্চিত দারিদ্রতা, অভাব কোথায় নিয়ে যায় মানুষকে। আমরা দেখব এরপরে উনি প্রেসিডেন্সি কলেজে যাতায়াত করছেন, সব জায়গায়, বিভিন্ন জায়গায়। বিবেকানন্দের একটা চমৎকার উদাহরণ আমরা দেখব। উনি যখন বেনারসে গেছেন, রাখাল মহারাজের তো বললেন, জানকীবাবুর ছেলে, সুভাষ তোমার জন্য আরও বড় কাজ পড়ে রয়েছে, তুমি ফিরে যাও। রাখাল মহারাজ, আপনারা জানেন রাখাল মহারাজকে স্বামী ব্রহ্মানন্দ, শ্রীরামকৃষ্ণদেব বলতেন রাখাল, বল তুমি ফিরে যাও, তোমার অনেক বড় কাজ বাকি আছে। বোধহয় মহাপুরুষদের এমনভাবেই মুখের কথা সত্য হয়ে যায়। আমরা দেখব বিবেকানন্দ কিরমভাবে ধারণ করেছেন সুভাষচন্দ্র বসু, অন্তরে ধারণ করেছেন। আমরা তো পাঠ্য বইতে দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বিপ্লবী ছিলেন, অমুক দলের নেতা ছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন। কিন্তু আমরা ভাবি না যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, জনজাতি, উপজাতি সবাই মেনে নিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু হচ্ছেন চূড়ান্ত আধ্যাত্মিক মানুষ, 100%, 99 নয়, 100% আধ্যাত্মিক। আর নেতাজি সুভাষচন্দ্র বসু 100% সাম্প্রদায়িক। এই পার্থক্যটা বোধহয় আমরা ধরতে পারি না। তার একটাই কারণ, নেতাজির উপমা, নেতাজির এক্সাম্পল একমাত্র নেতাজি, আর কোনো প্যারামিটার নেই। পৃথিবীর সমস্ত বিপ্লবী রাজনৈতিক নেতা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথাটা বললাম, কাউকে অপমান করছি না, কিন্তু নেতাজির বিকল্প নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি তো লিখেছেন, আজ স্বামীজি বেঁচে থাকলে আমি তার
পায়ের চরণ আশ্রয় নিতাম, গুরুপদে বরণ করতাম। কত মনোযন্ত্রণায় বলেছেন। যখন স্বামীজি দেহত্যাগ করছেন বেলুড়ে, তখন 5 বছর বয়স সুভাষচন্দ্রের। সাক্ষাৎ তার দেখা হয়নি, কিন্তু কীভাবে প্রতি পদে নানা জায়গায় দেখা হয়েছে। এবার আসছি ত্যাগের কথা। স্যাক্রিফাইস কাকে বলে? এই স্যাক্রিফাইস কি কেউ করেছেন? আবার বলছি, কোনো জাতীয় নেতাকে অপমান করছি না। আইসিএস পাশ করলেন, এটা তার চ্যালেঞ্জ ছিল। তিনি চিঠি লিখলেন দেশবন্ধুকে, আমি যে সামান্য ইংরাজি জানি, আমি আপনার স্বরাজ কাগজের সাব এডিটর হতে পারি, অথবা আমি শিক্ষকতা করতে পারি। এরপরে আর বাড়ির কাছে আমার টাকা চাওয়ার দরকার পড়বে না, আমি সংসার করব না, আমার কোনো কিছু টান নেই। আপনার কাছে আমি দেশ সেবার, আপনি শুধু, আমি তো প্রস্তুত, আপনি শুধু আদেশ করুন। এই চিঠি বাই পোস্টে পাঠাননি, উনি পাঠিয়েছিলেন প্রভাত সরকার, প্রমথ সরকারকে দিয়ে মিত্র স্কুলে, কারণ তখন শ্রুপিং হতো, সরাসরি দেশবন্ধুর বাড়িতে হাতে হাতে চিঠি গেছে। মানে দেশবন্ধু হাতে হাতে পেয়েছেন প্রমথনাথ সরকারের থেকে। এগুলো সব উঠে আসছে এই তথ্যগুলো। আমরা দেখতে পাচ্ছি একটা চিঠি, সাংঘাতিক চিঠি, চারুচন্দ্র গাঙ্গুলিকে লেখা। বন্ধু তাকে লিখছে, চারু, এক সময় আমি এই জীবনতরী ভাসিয়ে দিয়েছিলাম, সেই জীবনতরী আজ রম্য কাননে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে আমার হাতে পাওয়ার, প্রসপারিটি, ওয়েলথ সব কিছু আমার হাতে আছে, কিন্তু তোমার মন বলছে এ তোমার জন্য নয়। সাগরের উর্মিমালার তরঙ্গে ভেসে চলতে হবে। একবার মনে হয় গুরুদেবের বোলপুরে যাই, একবার মনে হচ্ছে রামকৃষ্ণ মিশনে জয়েন করি, আবার মনে হচ্ছে না সাংবাদিক হব। ঐতিহাসিক চিঠি। উনি পদত্যাগ করলেন, আইসিএস ছাড়লেন। অনেকেই আইসিএস পরীক্ষা দিয়েছিলেন, এত উনি জানতেন দুঃখ, কারাবাস, জেল, নির্যাতন। এই জন্যই বোধ হয় জানকীনাথ বসু স্নেহ করতেন সুভাষচন্দ্রকে। লিখেছিলেন, আমি ওকে আশীর্বাদ করি। যখন ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন সুভাষচন্দ্র বসু, ফিরে এলেন, অনেক ভাই বোনের সংসার, মেজদা শরৎ বসু আছেন, সুরেশ বসু, সুরেশ শেষদাদা ইত্যাদি, যা হয় থমথমে পরিবেশ, একটা সুভাষচন্দ্রের বিরুদ্ধে বকাঝকার পরিবেশ, না বলে চলে যাওয়াটা ঠিক করেনি। উনি এলগিন রোডের বাড়ি থেকে গভীর রাতে চিঠি লিখছেন হেমন্ত সরকারকে। সেই বর্ণনায় পাচ্ছি হেমন্ত সরকারকে চিঠি লিখছেন যে, আমি যখন ঘরে ঢুকলাম, ভ্রমণ বৃত্তান্ত বললাম বাবাকে। উনি তখন বললেন, অদ্বৈতবাদ, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এটা তো একটা থিওরি। সুভাষচন্দ্র বসু উত্তর দিচ্ছেন অসাধারণ, বলছে, হ্যাঁ থিওরি, যতক্ষণ আমরা মুখে বলছি, যখন রিয়ালাইজ করছি তখন এটা প্র্যাকটিক্যাল, বাস্তব। উদাহরণ দাও কারা? বাবা জিজ্ঞাসা করছি। বল কেন? পরমহংসদের আরও কয়েকজনের নাম বললেন, ঋষিদের কথা বললেন, বেদাহবীতি সেই বেদের কথা উচ্চারণ করলেন, বললেন স্বামী বিবেকানন্দ আইডিয়াল, আমার আইডিয়াল। একদম লিখিত এটা সুভাষচন্দ্রের, স্বামী বিবেকানন্দের আদর্শ আমার আদর্শ। তারপরের লাইনটা আছে, বাবা বলছেন, বাবা তখন কেঁদে ফেলেছেন, ইমোশনালি জানকীনাথ বসু বলছে, হায়ার কল এলে তোমাকে আটকাবো না। সুভাষচন্দ্র লিখছেন, হায়ার কল এলে আমাকে আর কেউই কোনো দিন আটকাতে পারবে না। তখন আমি টাইফয়েডে পড়েছিলেন, অসুস্থ হয়ে গেছিলেন। এরপরে আমরা বারংবার দেখছি শ্রীরামকৃষ্ণময়, বিবেকানন্দময় সুভাষচন্দ্রকে। একটা চিঠির উল্লেখ করি, চিঠিটা আমাদের লেখা বেরিয়েছিল বর্তমানেই, সাপ্তাহিক বর্তমানে, সেই চিঠিটা আমি কোট করছি। শুক্রবার দিন গভীর রাতে চিঠি লিখছেন, 1914, অর্থাৎ সুভাষচন্দ্রের বয়স তখন 14, 15, 16, 17 বছর। 17 বছরের যুবক সুভাষচন্দ্র একটা অসাধারণ চিঠি লিখেছেন, তার ফেক্সিমিলি পেয়েছি, আমার সন্ন্যাসী দেশনাথ সুভাষ, আমি তার ছাপেওছি তার ছবিটা, ওই অরিজিনাল চিঠির ছবিটা। তাতে লিখছেন, মনে পড়ে একটা চিত্র, কালী মন্দির, দক্ষিণেশ্বর, সম্মুখে খড়গহস্তা মা কালী, আনন্দময়ী শিবের উপরে অধিষ্ঠিতা, শতদল বাসিনী, আধো আধো স্বরে কাঁদিতেছে এক বালক তার সম্মুখে। বালক হয়তো বাল প্রকৃতি, এবং
কাকে যেন ডেকে ডেকে বলিতেছে, মা এই নাও তোমার মন্দ, এই নাও তোমার ভালো, এই তোমার পাপ, এই তোমার পুণ্য। করালো মুখী ভীষণ ত্রষ্টা মা অল্পতে সন্তুষ্ট নয়, সব গ্রাস করিতে চায়। তাই ভালোও চাই, মন্দও চাই, পুণ্যও চাই, পাপও চাই। বালককে সবই দিতে হবে, না দিলে শান্তি নাই, মাও ছাড়িবে না, তাই কাঁদিতেছে। দুই নয়ন দিয়া অশ্রু ধারা ভেসে যাচ্ছে, বড় কষ্ট, মাকে সব দিতে হইবে। মা কিছুতেই সন্তুষ্ট না, তাই কাঁদিতেছে এবং বলিতেছে, এই নাও, এই নাও। দেখিতে দেখিতে অশ্রুধারা বন্ধ হইল, গণ্ডস্থল বক্ষ শুকাইল, হৃদয় জুড়াইল, আর কিছু নাই। সেখানে ভীষণ কণ্টক যন্ত্রণা দিতেছিল, তার চিহ্নও নাই। সবই শান্তিময়, হৃদয় মধুতে ভরিয়া গেল। বালক উঠিল, আপনার বলি আর কিছু নাই, সব দিয়ে ফেলেছে। বালকটি রামকৃষ্ণ। কে লিখছেন? সুভাষচন্দ্র বসু। 17 বছরের বালক, যেন নিজের অনুভূতি, যেন দর্শন করছেন শ্রীরামকৃষ্ণদেবকে। এইরকম অনুভূতি, এই চিঠি আমরা পেয়েছি। এগুলো তো সামনে আসা উচিত, তেমনভাবে তো এগুলো আলোচিত হওয়া উচিত। আমরা রামকৃষ্ণদেবের প্রতি যত দিন আমরা দেখতে পাচ্ছি, এখানে যত নানা গবেষণায় উঠে আসছে অনেক তথ্য। একটা লেটেস্ট তথ্য 1 বছর আগে বেরিয়েছে, এটা একটু বলি। তারিখবিহীন চিঠি এটা, সম্ভবত উনি আইসিএস পড়তে যাবার আগে ক্ষেত্রেশ চট্টোপাধ্যায়কে লিখেছেন। রেলিভেন্ট পোর্শনটাই পড়ছি একটু। খালি বিবেকানন্দের জায়গায় আপনারা যদি সুভাষচন্দ্র কথাটা বসিয়ে নেন, ব্যাপারটা আরও প্রাসঙ্গিক হয়ে যায়। তাই একটু আমি পড়ছি চিঠিটা। বিবেকানন্দের দল অনেক কাজ করে গেছেন, সুভাষচন্দ্র লিখছেন। বিবেকানন্দের দল অনেক কাজ করে গেছেন, অনেক শিক্ষা দিয়ে গেছেন, অনেক বড় বড় এক্সাম্পল দিয়ে গেছেন। এখন আমরা তাহাদের এক্সাম্পল ফলো করে তাহাদের অপেক্ষা বড় হইতে চেষ্টা করিব। বিবেকানন্দ অনেক আইডিয়া দিয়ে গেছেন, এখন আমরা সেগুলিকে কাজে পরিণত করিব। আইডিয়া বইতে আছে, আইডিয়া যদি শুধু মনে মনে থাকে তবে বই আর মানুষের মধ্যে প্রভেদ কি? চাই একটু কাজ। বিবেকানন্দের আইডিয়ার শতাংশে একাংশ কার্যে পরিণত করতে পারলে ধন্য হইব। তোরা সকলে আয়, দেখি আমরা কিছু করিতে পারি কি না। তাকে ডাকি বা না ডাকি, আমাদের সৎ চেষ্টা ও সৎ কার্যের পেছনে তিনি আছেন। কি অসাধারণ কথা বিবেকানন্দ সম্পর্কে বলছেন বন্ধুদেরকে, যে আমরা করে দেখি কাজ, প্র্যাকটিক্যাল কাজটা করে দেখি। তিনি আশীর্বাদ করছেন। বেলুড় মঠের সন্ন্যাসীরাও বলেন যে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ রয়েছে। আমরা তো জানি স্বামী বিবেকানন্দ মরদেহে দেখে যেতে পারেননি, তার কি আহ্বান ছিল, মানে সূক্ষ্মদেহ দেখেছেন কিনা আমরা জানি না। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, বেঙ্গল ভলেন্টিয়ার্সের আপনারা জানেন, যাকে বর্দা বলা হতো, তিনি স্বামীজির সঙ্গে দেখা করতে গেছেন বাড়িতে। স্বামীজি ধর্ম কথা বলুন। বলল, তোরা আগে যে করে পারিস অস্ত্র শস্ত্র জোগাড় করে, এই ব্রিটিশদের আগে তারা মায়ের বুকের রক্ত চুষে খাচ্ছে, যে করে পারিস তারা। আগামী 50 বছর তোদের কোনো দেবদেবী নেই, তোদের একমাত্র উপাস্য ভারত মাতা। ঠিক তার 50 বছর পরে 1947 হয়। হেমচন্দ্র ঘোষ কোনোদিন কারোর পায়ে প্রণাম করেননি, বলেছিলেন স্বামীজির হাত প্রণাম করেছি বলে। অর্থাৎ বিবেকানন্দ কিন্তু সরাসরি আহ্বান করছেন, বিপ্লবের ডাক দিচ্ছেন। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি অনেক সম্পাদিত হয়েছে তার লেখায়, সে প্রসঙ্গে আজকে বলবো না। সম্পাদিত হয়েছে অনেক ব্যাপার, এবং ব্রিটিশ তো বিবেকানন্দকে ভিলেন ভেবেছিল প্রথমেই, তাকে ধরা শোয়ার বাইরে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে বিভিন্ন জায়গায়, দক্ষিণ কলকাতা সেবক সমিতিতেও বই আছে প্রচুর, এবং উনি অফার করেছেন সুভাষচন্দ্র বসু অন্য বই, বিবেকানন্দের বই বিভিন্ন জায়গায় দিচ্ছেন জমা। এবং দক্ষিণ কলকাতা সেবক সমিতিতেও বলছেন আগে বিবেকানন্দের পত্রাবলীগুলো পড়ে নিক ছাত্ররা, তারপরে রামকৃষ্ণ কথামৃত পড়লে কাজ হবে। এই সুভাষচন্দ্র যে রামকৃষ্ণ বিবেকানন্দময়,
এটা কিন্তু ক্ষণিক আবেগে নয়, যেটা আমরা গুলিয়ে ফেলি। উনি কিন্তু পরিণত বয়সে 40 বছর বয়সে লিখেছেন, যেটা 40+ লিখেছেন 10 দিনের মধ্যে ভারত পথিক। তাতে বলছেন, যখন আমার 15 বছর বয়স বিবেকানন্দ আমার মধ্যে প্রবেশ করলেন, শঙ্করাচার্যের থেকেও আমার মনে হয়েছে শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দের কাজ অনেক বাস্তবসম্মত। কি সাংঘাতিক কথা! জানি না, শ্রীরামকৃষ্ণ মিশনের জন্য কিন্তু বহু কাজ করেছেন। আমার গত 30 তারিখে রিষড়ায় রামকৃষ্ণ মিশনের বোস হাউসে, 31 তারিখ, রাইট, 31 তারিখে ওখানকারই ছাত্র, ওখানে এই নিয়েই ভাষণ দিয়েছিলাম। মহারাজরা ছিলেন, তৃপ্ত হয়েছিলাম, আজও তৃপ্ত হচ্ছি। আপনারা ধৈর্য ধরে শুনছেন। যদি দীর্ঘ করে ফেলি, প্রিয়াঙ্কাকে সঞ্চালিকাকে বলা রইল ছোট করবার জন্য করব, কারণ এ তো সেই রাম নামের মতো শেষ হয় না। আর রাম নাম মনে করবেন, তাকে কিন্তু সভা জমানোর জন্য রামধুন গাইতে হতো না। তিনি কিন্তু মাকে যে চিঠিগুলো লিখেছেন, কিশোর বয়সে লিখছেন, সেই রামচন্দ্রের ভারতের কথা কোথায়, ভগবান বড় আদরের দেশ, যুগে যুগে এখানে মানবদেহ অবতীর্ণ হয়েছেন ভগবান দুষ্কৃতের বিনাশের জন্য। সে চিঠি অসাধারণ, একটা কিশোর বয়সের চিঠি, মাকে লেখা চিঠিগুলো যদি আপনারা পড়েন দেখবেন শ্রীরামচন্দ্রের কথা বলছেন। তাকে কিন্তু ভিড় বাড়াবার জন্য রামধুন গাইতে হতো না। আবার বলছি, আমি কাউকে অসম্মান করছি না, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যা সত্য তত সত্যই। এবার আমি একটু দেখব যে অনেক কথাই তো আছে, আমি একটু স্কিপ করেই যাচ্ছি। ছোট ছোট ঘটনা, কতটা আধ্যাত্মিক ছিলেন তিনি, যে একটা ঢাকার নৌকায় ছাত্রনেতা অবিনাশবাবু, সুভাষচন্দ্র তরুণ বক্তৃতা করতে যাচ্ছেন। উত্তাল ঢাকা, পদ্মা নদী, পদ্মায় আপনারা গেছেন যারা দেখবেন, সাংঘাতিক। আর যখন ঝড় বৃষ্টি হয় একটু অন্যরকম আরও রূপ। একবার আমি আটকে গেছিলাম পদ্মায়, সারা রাত ছিলাম। সেই পদ্মার মানে ফেরি বন্ধ ছিল, উত্তাল। সেখানে মাঝিকে জিজ্ঞাসা করছে সুভাষচন্দ্র, পদ্মার কথা, তোমার বাড়ি কোথায় ইত্যাদি। মাঝি বলছে, আমার ছোট ছেলেটাকে এই পদ্মায় বিসর্জন দিয়েছি, সে ডুবে মারা গেছিল। বলছে, এই কর্তা, এখানে আপনাদের যে কোনো সময় ঝড় বৃষ্টি উঠবে, মেঘ, ঝোড়ো হাওয়া, পদ্মা উত্তাল হয়ে উঠেছে, সবাই চুপচাপ গম্ভীর। সুভাষচন্দ্র বলছেন, তোমরা কেউ গান জানো, শ্যামাসঙ্গীত জানো? সবাই চুপচাপ। এই পরিবেশে তখন সুভাষচন্দ্র বলছেন, আমি জানি, তোমরা জানলেও কেউ গাইবে না। সুভাষচন্দ্র গান ধরেছেন, বিখ্যাত গান, আমি কটা পংক্তি উচ্চারণ করছি, খুব ভালো লাগছে বলতে। বলছেন, কবে আবার নাচবি শ্যামা, মুন্ডমালা দুলিয়ে গলে, ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খড়গ উঠুক চলে, মাতো ত্রিনয়নের বন্ধি শিখায়, ছাই করে দে মনের কালি, আমি ভয় ডর করব না মা, তুই অভয় মন্ত্র দে মা কালী। উনি শ্যামাসঙ্গীত গাইলেন। ওনার জন্য ব্যবস্থা ছিল ঢাকাতে একটা বৌদ্ধিষ্ট পরিবারে থাকার জন্য। উনি একজন মুসলিম ধর্মাবলম্বী গরিব, তার বাড়িতে থাকলেন। অতি সাধারণ এবার স্কুল ঘরের মধ্যে বক্তৃতা, সেখানে তিনি দেশ বিদেশ সব নিয়ে বলছেন। তার স্মৃতিচারণায় তার সহকর্মী দিচ্ছেন যে সুভাষচন্দ্র যখন বক্তৃতা দিতেন, তিনি কত মানুষ হয়েছে, কেরাম আবহাওয়া, একদম মনে হচ্ছে দেশের রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন, এমন গুরুত্ব সহকারে বলতেন। এখানেই সুভাষচন্দ্র বসু অনন্য আর 5 জনের থেকে। তিনি কিন্তু যারা বলেন জাতপাতের কথা বলেন, সুভাষচন্দ্র কিন্তু মানুষকে ভালোবেসেছিলেন। হ্যাঁ, পরবর্তীকালে ইতিহাসের ফেরে আমাদের খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ভাই ভাই দাঙ্গা লাগিয়েছে, সবই তো ওই বিশ্বাসঘাতকতার জন্য, দেশীয় এবং বিদেশি প্রভুদের জন্য। আজকে আমরা দেখব যে আরেকটি তথ্য, এটা হয়তো আমার সঙ্গে অনেকে সহমত হবেন না, আমি তবু একটু বলি। নেতাজি সুভাষচন্দ্র বসু মহানিষ্ক্রমণ নিয়ে অভিজিৎ দাস সুন্দর বই লিখেছেন একটা। তা সুভাষচন্দ্রের মহানিষ্ক্রমণ, নেতাজি সুভাষচন্দ্র বসু যত গুরুত্বপূর্ণ কাজ করেছেন শনিবার দিন, অসাধারণ, আপনারা গুগল সার্চ করে পেয়ে যাবেন।
প্রেসিডেন্সি জেলে 29শে নভেম্বর 40 সালে উনি একটা বিখ্যাত চিঠি লিখছেন যে আমি আদর্শের মৃত্যু নেই, আমার মৃত্যু হতে পারে। এবং তিনি বলেছেন কদিন আমি অনশন করব, দরকার পড়লে নুন আর জলও খাবো না আমি। অসাধারণ চিঠি, চোখে জল চলে আসবে সেই চিঠি দেখলে। লিখেছেন অনশনের তারিখ 29, বলছে আগামী কালী পুজো শনিবার অনশন শুরু করছে। শনিবার বহু দিন আছে, আজাদ হিন্দের যুদ্ধ ঘোষণা শনিবার। আর যে 18ই জানুয়ারি বা 17ই জানুয়ারির কথা বলা হয়, আমি এটাকে ডিফার করি, আমি তথ্য প্রমাণ দিয়ে দিচ্ছি। আমার নিরুদ্দেশের পথিক বই হয়তো বেরোবে। 12ই জানুয়ারি ছিল বিবেকানন্দের জন্মদিন, যা সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে খোসলা কমিশন, সেখানে আমরা দেখব প্রদীপ বসু সাক্ষ্য দিচ্ছেন। ওই ঘরে অরবিন্দ বসু ঢুকতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে ঘরে থাকতেন পাশে তার মায়ের ঘর। 12ই জানুয়ারি রাত্রির বেলা ওথ নিয়ে বলছেন প্রদীপ, ওরা অরবিন্দ বসু বলেছেন। সুনীল দাস তিনিও সাক্ষ্য দিয়েছেন ওথ নিয়ে, 12ই জানুয়ারির কথা বলছেন। শশাঙ্ক শেখর সান্যাল পার্লামেন্টের রেকর্ড, সেখানে বলছেন 12ই জানুয়ারি রাত, 13ই জানুয়ারি রাত্রে সুভাষবাবু চলে গেছেন, উনি ফিরে না এলে তার অনুমতি ছাড়া আমি কিছু বলবো না। এটা পার্লামেন্টের রেকর্ডে আছে, পার্লামেন্টের রেকর্ডে এটা আছে। শশাঙ্ক শেখর সান্যাল, সুনীল দাস তিনি বলেছেন। আর অনিল রায়, লীলা রায় তারা লাস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু 12 তারিখে সই করে ওই উইকলি ফরওয়ার্ড ব্লকের কাজ সম্পাদনার দায়িত্ব লীলা রায়কে দিচ্ছেন। এবার আমি ইনভেস্টিগেট করে দেখলাম বসুবাড়ি বইতে শিশির বসু লিখেছেন যেদিন সুভাষচন্দ্র বসু ঘর ছেড়েছিলেন 18 তারিখে, 17ই জানুয়ারি, ওই দিন পূর্ণিমা ছিল, ভরা পূর্ণিমা ছিল। আবার ওই বইতে একটা ডায়েরির পাতা আছে, শরৎচন্দ্র বসুর ডায়েরির পাতা, সেখানে 18 তারিখে শরৎচন্দ্র বসুর কমেন্ট আছে। আশ্চর্যের ব্যাপার, ওই তিথিটা যদি দেখি শুক্লা পঞ্চমী পড়েছে 18 তারিখ, অর্থাৎ তার আগের দিন পূর্ণিমা নয়। আমরা ব্যাক ক্যালকুলেশন করলে পেয়ে যাবো উত্তর। এরকম ছোটোখাটো ভুল, আমি কিন্তু কাউকে অসম্মান করছি না, অত্যন্ত ভালো আমাদের শুদ্ধ অভিজিৎদা বই লিখেছেন। এরকম যে কোনো গবেষণার ক্ষেত্রেই ছোটো ছোটো পয়েন্ট আছে। আজকে যেটা আমি বলছি, হয়তো আগামী দিনে কোনো গবেষক বিবেকানন্দ সম্পর্কে আরও প্রামাণ্য কিছু নথি নিয়ে আসবেন। আমি একটা লেখা আমার বেরোবে, সেখানে কিছু অপ্রকাশিত লিপি থাকবে বিবেকানন্দের এবং নেতাজির স্টুডেন্ট লাইফের, সেটা পাওয়া গেছে। আমি এখন এখানে ডিসকাস করছি না, বেরোবে, পাওয়া গেছে। এবার আমরা ফিরে যাই নেতাজি সুভাষচন্দ্র বসু, যে তরুণের স্বপ্নে তো বার বলেছেন বিবেকানন্দের কথা। আপনার তরুণের স্বপ্নটা ঘেঁটে দেখবেন বিভিন্ন জায়গায়। আমি শুধু দু একটা কোটেশন বলি, তরুণের স্বপ্ন এখানে আছে। যে কৈশোরের ভাব যৌবনে প্রবেশের পরে তিনি বলছেন, কথা কি সুন্দর বলছে, বলে ইন্টেলেকচুয়াল প্রিপারেশনটা দরকার। শিক্ষাটা কেন দরকার, এডুকেশনটা কেন দরকার? আমি ছাত্রদের বলি, অনেকেই আমাকে বলেন স্যার আমরা কী করবো, নেতাজি নিয়ে কী করতে পারি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গেলে আমি আগে তুমি পড়াশোনাটা ভালো করে করো, দেশকে ভালো করে জানলে নেতাজি স্টাডি, নেতাজি নিজের লেখা পড়ো, দেখবে বুঝতে পারবে। কারণ কিছু পড়াশুনো না জেনে মাথায় রাজনীতিকরা অনেক কিছু করে দেয়। হ্যাঁ, একে মারো তাকে মারো, এই করলো, এটা নয়। নেতাজির শিক্ষা তো এটা নয়, সাহিত্যের শিক্ষাটা নয়। আমার পড়াশুনো দরকার। নেতাজিও গুরুত্ব দিয়েছেন দারুণভাবে। তিনি বলছেন যে শুধু কাজ করে গেলে হবে না, আমি কাজের সঙ্গে পড়াশুনো এবং ইন্টেলেকচুয়াল প্রিপারেশনটা দরকার। এবং তিনি বলছেন যে শরীরে যেরকম একটা অবস্থা, জীবনে বিশেষ করে একটা বিবেকানন্দের বিখ্যাত কথা আছে না, আয়রন নার্ভস উইথ অ্যান ইন্টেলিজেন্ট ব্রেইন অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট। সারা চিন্তা এবং সেই দৃঢ়তা, ইস্পাত দৃঢ় মানসিকতা যদি, এবং সেটা ছিল বলেই তো তিনি সর্বহার ঘর ছেড়ে বেরিয়ে যেতে পারেন, কাবুল কান্দাহার দিয়ে বেরিয়ে যেতে পারেন, 90 দিন জলের তলায় যেতে পারেন, ব্রিটিশ রাজশক্তির 1 নম্বরের দুশ্মন হতে পারেন। ওয়ান অ্যান্ড অনলি সুভাষচন্দ্র বসু। আমরা দেখব তিনি কীভাবে বিভিন্ন সময়ে তার যে বিবেকানন্দকে ধারণ করছেন, মা কালীকে ধারণ করছেন। মা কালীকে ধারণ করছেন কথাটা বললে হয়তো অনেকে ভাববে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি, না। বিজয়েন্দ্র দত্ত এক তুতো ভাই নেতাজিকে সুভাষচন্দ্রকে ছোটদা বলে ডাকতেন। তিনি লিখছেন
দক্ষিণেশ্বরের কালী মন্দির, তখন খুব বিবাদ চলছে, সুভাষচন্দ্রের সঙ্গে নানা রকমের বিবাদ চলছে, রাজনৈতিক বিবাদ কংগ্রেসে। হঠাৎ দেখলাম ছোটদা হনন করে এলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে, পাশে দুজন বন্ধু। তখন সামনে লোহার গেট ছিল না, ভবতারিণীর সামনে বসে থাকলেন। এবং তখন ছোটদাকে দেখলাম একদম অন্য রকমের মানুষ, প্রায় 15 মিনিট চুপ করে বসে থাকলেন। আমি আড়াল থেকে দেখলাম, আমি গিয়ে পরিচয় দিলাম না, গিয়ে বলিনি। তারপর আবার ওরা ব্যস্ত হয়ে হনন করে সুভাষচন্দ্র বসু চলে গেলেন। এই যে চলে যাওয়া, ভবতারিণীর সঙ্গে তার সম্পর্ক, এটাও অন রেকর্ড, সূত্র বলে দিচ্ছি। আমরা বহু পরে দেখব সুরেশচন্দ্র বসু তার লিখিত এক বক্তব্য সই করেছেন, তাতে বলছেন মহানিষ্ক্রমের আগের দিন ইলা মিত্র অর্থাৎ সুরেশ বসুর কন্যা তাকে দক্ষিণেশ্বরে ভবতারিণী প্রসাদী ফুল এবং প্রসাদ আনতে পাঠিয়েছিলেন, লিখিত ডকুমেন্ট। এবং আমরা এই স্বীকৃতিটা আমরা বসু বাড়িতেও পাচ্ছি যে ইলা বসু ভবতারিণী প্রসাদ নিয়ে এসেছিলেন। মা কালীর গান বিভিন্ন সময় আমরা জানি আছে। এবার আমি একটু দ্রুত স্ক্রিপ্ট করে যাচ্ছি, কারণ সময় অনেক বেরিয়ে যাচ্ছে। আমরা দেখব উত্তাল একেবারে দক্ষিণ পূর্ব এশিয়া, সুভাষচন্দ্রের এখানে যে ঘর, যতটুকু তথ্য এবং বসুবাড়ির পুরনো মানুষদের থেকে শুনেছিলাম, যেটা মা জননীর ঘর বলা হচ্ছে, যেখানে মা জননী গুরুদেব আছেন, সেখানে চণ্ডী রয়েছে ইত্যাদি রয়েছে। আমার যে গবেষণা বলছে শরৎ বসুর ঘরটা ছিল সুভাষচন্দ্রের ঘর। শরৎ বসু থাকতেন উডমান পার্কের বাড়িতে, সেখানে চণ্ডী কিন্তু নিয়ে যেতে পারেনি। নিশাবতী বসু আরও অনেকজনের স্মৃতিকথা জানতে পারছি, যখন মহানিষ্ক্রমণের ওই সময় বন্দী রয়েছেন, সাধুরা এসে কীর্তন শোনাচ্ছেন, আবার কিছু পরে মৌলবীরা কোরআন পাঠ করছেন। কোরআন এবং কীর্তন একসঙ্গে চলছে, অসাধারণ কম্বিনেশান। যে ফাইলে আমরা দেখতে পাচ্ছি, যে ফাইলগুলো এই 63টা ফাইলের মধ্যে নেই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইলের মধ্যে পাওয়া যায়নি, শ্যাডো ফাইল দিল্লি থেকে আমি নিয়ে এসেছিলাম শিশু বসু ফাইলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ যে সুভাষচন্দ্র যাবার সময় কিন্তু 2 কপি নাকি কোরআন নিয়ে গেছিলেন, গীতা চণ্ডী সঙ্গে নিতে পারেনি। কারণটা আমরা সবাই জানি, মৌলবীর বেশ ওখানে ধরা পড়লে অসুবিধা হয়ে যেত। সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন আপনারা সবাই জানেন, রেঙ্গুনের রামকৃষ্ণ মিশন, তার সঙ্গে সুভাষচন্দ্র ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আত্মিকভাবে জড়িত ছিলেন। খেয়াল রাখবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, অনাথ আশ্রম, এগুলো কোথায় একটা রিলেশন আছে। সিঙ্গাপুরের উনি তো চলে যেতেন, ভাষ্য আনন্দের স্মৃতির কথায় আমরা জানি, মা শারদার জন্মদিনের দিন উনি চণ্ডী ও গীতা চেয়ে নিলেন ওখানে, এবং মধ্যরাতে চলে যেতেন, ওই গরদের পোশাক পরে ধ্যানে বসতেন ঘরে, 2 ঘন্টা ধ্যান করে বেরিয়ে আসতেন। সর্বাধিনায়ক আজাদিনদের মনে রাখতে হবে। সারা পৃথিবী উত্তাল, অ্যাংলো আমেরিকান ফোর্স তাকে হত্যা করার জন্য ব্যস্ত। এখন সাধু মহারাজ তো মিথ্যা লিখবেন না, ভাষ্যানন্দ বেলুর মঠে লিখেছেন, তার জলজান্ত প্রমাণ আজাদ হিন্দের যে পত্রিকাগুলো বেরিয়েছে, সেই পত্রিকায় দেখলাম নেতাজি সুভাষ অরফ্যানেজের জন্য, ওখানে ছেলে এবং মেয়েদের যে অরফ্যানেজ, খুব দুরবস্থা, যুদ্ধের সময় রেশনিংয়ের খুব খারাপ অবস্থা, উনি আজাদ হিন্দের ফান্ড থেকে এবং অন্য জায়গা থেকে $50,000 করে উনি দান করলেন রামকৃষ্ণ মিশনে। গড়ে তুললেন আলাদা ডরমিটারি বিল্ডিং, এবং রেশনিংয়ে যাতে কোনো ডাল ভাত যাতে খেতে কোনো বাচ্চাদের অসুবিধা না হয়, তার ব্যবস্থা নিজের দাঁড়িয়ে থেকে করলেন, যেটা এই দেশবন্ধু শিক্ষায় উনি করতেন কলকাতায়। আমরা তো জানি নেতাজি অত্যন্ত ব্যস্ত ছিলেন, তা তিনতলা ঘরে অফিসে কাজ করছেন, ও কাউকে ডাকলে চট করে যেতেন না, স্লিপ টিপ লিখে উঠতে হতো। বিনোদবাবু ছিলেন, স্লিপ লিখে যেতে হতো। তখন একজন এসছেন, একজন খুব নিডি একটি মেয়ে, পটুয়াপাড়ায় বাড়ি, বর্ষায় তার বাড়ি ভেঙে গেছে, এসছেন সুভাষচন্দ্রের সাথে দেখা করতে। এবার গেটে আটকে গেছে না, সুভাষচন্দ্র বসু দেখা, মিটিং করছেন, ব্যস্ত আছে। প্রভাবতী দেবীর কাছে গেছে, নেতাজির মায়ের কাছে। প্রভাবতী দেবী বলছে, সুভাষকে ডাক, বলো ওর মা ডেকেছে। ওর মা ডেকেছে বলাতে সুভাষচন্দ্র হন্তদন্ত হয়ে তলায় নেমে এসছে। বলছে, দেখ এই মেয়েটিকে বাড়ি ভেঙে গেছে, তুই দাঁড়িয়ে থেকে বাড়ি করে দিবি, ঠিক করে দিবি। ঘটনা তাই, পটুয়াপাড়ায় সেই বাড়ি করে দিয়েছিলেন। আর যখন মেয়র ছিলেন, আমরা তো জানি একদম সেই গামবুট পরে জলের তলায় নেমে কাজ করছেন। অর্থাৎ নেতাজির সমাজসেবা এই করা কোনো ফ্যাশন না, তার বিবেকের মধ্যে থেকেই কাজ করেছে। নেতাজির সঙ্গে বিবেকানন্দের এই যে একটা অসাধারণ যোগাযোগ বিভিন্ন জায়গায়, এটা আমরা
বিভিন্ন জায়গায় পাচ্ছি। এবং তিনি বলেছেন তো যে ট্রু সোলজার নিডস বোথ মিলিটারি অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনিং। অর্থাৎ মনে রাখবেন, আজাদ হিন্দ ফেজে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ যদি ইতিহাস দেখি, অনেক ব্রিটিশ এবং জাপানিজের পক্ষে নারী ঘটিত অত্যাচার হয়েছিল। ওয়ান অ্যান্ড অনলি আজাদ হিন্দে কোনো নারী ঘটিত অত্যাচার হয়নি, কারণ ডুজ অ্যান্ড ডোন্টস সত্যিটা ছোট্ট বুক পকেটে সৈনিকদের পকেটে থাকতো। সেই ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে দেখছি একটা পয়েন্টসে আছে, তোমার বিদেশি নারী বা শত্রুপক্ষের হোক বা পক্ষে জাপানিজ বা অন্য কেউ যদি আজাদ হিন্দের যোগ্য অন্যায় অভিযোগ করে, শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন। ভাবো, আমরা নারী মুক্তির কথা বলি, এম্পাওয়ারমেন্ট অফ উইমেনের কথা বলি, তার জনার ফাদার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট তো নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা আমরা স্বীকার করতে পারি না। আধুনিককালে আধুনিকরা যারা আছেন অনেক কথা বলেন, নেতাজি তো দেখিয়েছেন রেজিমেন্ট করে, ঝাঁসির রেজিমেন্ট করে, পৃথিবীতে কে করতে পেরেছেন? নেতাজিকে শুধু আমরা এই ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে দিয়েছি। 23 জানুয়ারিতে মালা দেওয়া হয়, নেতাজির সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলা হয়, তিনি তো আইডিয়াল। আমাদের দেশের এই মুহূর্তে যে ক্রাইসিস, আমরা সব মোবাইলে আইডিয়াল ইন্ডিয়ান আইকন খুঁজে বেড়াই, গৃহযোগে ভিড় পায় না। নেতাজি আমাদের কাছের লোক, তিনি পথ দেখিয়ে দিয়েছেন। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের যে বিপ্লবী পথ, সেই বিপ্লবী পথে জীবন্ত ভাষ্য হচ্ছেন সুভাষচন্দ্র বসু। সেই জীবন্ত ভাষ্যকে আমরা সম্মান দিইনি। আপনারা জানেন, আমি শেষ করে আনছি, আমি অনেক স্কিপ করে যাচ্ছি ইচ্ছা করেই, সময়ের একটা বেরিয়ে গেছে। আমরা তো এখন দেখি অনেক স্লোগান, ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ, ক্ষেত্র বিশেষে জয় বাংলা। প্রথম চারটে আমরা জানি, এই নাম নেতাজি সুভাষচন্দ্র বসু বহুবার বলেছেন। ভারত মাতা কি জয়, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম বহুবার বলেছেন নেতাজি। বহু শহীদ হয়েছে, ভগৎ সিং থেকে শুরু করে, বহু আন্দামানের কোমরে আন্দামান সেউলার জেল থেকে শুরু করে বহু ফাঁসির মঞ্চে বন্দে মাতরম উচ্চারণ করেছে। আমরা ভুলে যাই 28,000-এর ওপরে সেনা বুকের তাজা রক্তিম ফল কহিমার মাটি ভিজিয়ে দিয়েছিল জয় হিন্দ উচ্চারণ করে, ভিক্টরি অফ মাদারল্যান্ড। আজ খুব কষ্ট হয় দেখি সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ভাষণ দেন, যে যার আলাদা আলাদা চয়েস করে নিয়েছেন। কেন একসঙ্গে জয় হিন্দ বলতে পারেন না? কেন আমরা ইউর ওবিডিয়েন্ট স্যার, সেই ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার থেকে আমরা বেরোতে পারছি না, জয় হিন্দ বলি না? এই নিয়ে আমাকে একসময় দিল্লিতে 21 সালে দিল্লি কেন্দ্রীয় সরকারের একটা ডেকেছিলেন, তখন প্রধানমন্ত্রী কলকাতায় ভিক্টোরিয়া রোডে আসার আগে উনি 23 জানুয়ারি আসবেন। আমাকে তখন করোনা চলছে, 5 তারিখে 5ই জানুয়ারি গেছিলাম। সেখানে 7-8 জন ছিলেন, একদম ক্যাবিনেটের খুব বিখ্যাত লোকজন ছিলেন, মন্ত্রী চেম্বারে কথা হয়েছিল, আমি কিছু প্রোগ্রাম নিয়ে গেছিলাম। তাতে একটা দাবি আমার ছিল, ওরা বলছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালকে সুভাষ মেমোরিয়াল করবে। আমি জানিয়েছিলাম যে আনলেস অ্যান্ড আনটিল নেতাজি কীভাবে চলে গেলেন প্রমাণ না করার পর মেমোরিয়াল করা যাবে না, বাংলায় আগুন জ্বলবে, এটা বলে এসেছিলাম। সৌভাগ্যবশত মেমোরিয়ালের নাম আর পাল্টায়নি, আজাদ হিন্দ মেমোরিয়াল হতেই পারে, নট নেতাজি সুভাষ মেমোরিয়াল। তা সেখানে আমি বলছিলাম জয় হিন্দটাকে ন্যাশনাল স্যালুটেশন করা উচিত, জাতীয় অভিবাদন সম্বোধন। কারণ সবচেয়ে বেশি শহীদ হয়েছে এই উচ্চারণ, নাম উচ্চারণ করে, কাউকে ছোটো করছি না, প্রত্যেকটা স্লোগানই আমাদের কাছে নমস্য, প্রণম্য। কিন্তু জয় হিন্দ, ভিক্টরি অফ মাদারল্যান্ড, অখণ্ড ভারতের জন্য হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, খ্রিশ্চান, জনজাতি, উপজাতি, পাহাড়ি অঞ্চল তারা প্রাণ দিয়েছে। তখন গগনদীপ বক্সী ছিলেন, আপনারা জানেন, বিখ্যাত মানুষ, তিনি আপত্তি করলেন, না আমরা তো সেনাবাহিনীতে জয় হিন্দ বলি। সত্যিই তাই, সেনাবাহিনীতে সবাই জয় হিন্দ বলেন, আর্মিতে আছে। এটা আমরা আজাদ হিন্দ পিপলস মিশন, প্রিয়াঙ্কাও আছে, ও জানে যে আমরা এই জয় হিন্দটাকে ন্যাশনাল সেলিব্রেশন কেন করতে চাই। এবং আমরা সত্যিই তো মুখার্জি কমিশনে আমি ডিপোনেন্ট ছিলাম। এখন যত তথ্য চলে এসছে, 17টা কমিটি কমিশন ব্যক্তিগত উদ্যোগে, সরকারি উদ্যোগে হয়েছে, প্রতিটা আমার দেখার পড়ার সুযোগ হয়েছে। মেজরিটি সন্দেহ প্রকাশ করছে এয়ার ক্র্যাশ নিয়ে, হয়নি এয়ার ক্র্যাশ। মুখার্জি ক্যাথলিকারে লিখেছেন, অসম্পূর্ণ বলে তৎকালীন সরকার, মনমোহন সিং সরকার বাতিল করেছিল। আমি চিঠি লিখেছিলাম বর্তমান সরকারকে, অসম্পূর্ণ কমিশনকে সম্পূর্ণ করার দায়িত্ব নিক। এখনও পর্যন্ত তারা নিশ্চুপ। আর জাতীয় ছুটি কেন হবে না 23শে জানুয়ারি? অনেক আপত্তি করেন, কারণ 2রা অক্টোবর যদি থাকতে পারে 23 জানুয়ারি থাকতে হবে, আর 23 জানুয়ারি না থাকলে আমরা 15ই আগস্ট পেতাম না।
পেতাম কি 15 আগস্ট? পেতাম না। সেই 23শে জানুয়ারি অনেকেই বলেন আপত্তি, হ্যাঁ পিকনিকে যাবে, এখানে যাবে, হ্যাঁ যাক না, কিন্তু মনে রাখবেন 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনে ভারতের যতগুলো দূতাবাস আছে বিশ্বের বিভিন্ন দেশে সব জায়গায় গান্ধী জয়ন্তী পালিত হয়। আর 23শে জানুয়ারি সরকারি অফিসগুলো খোলা। আমরা বাংলা যারা হইচই করি, আমরা যারা করি নেতাজি নিয়ে, ওই পর্যন্ত সারা ভারত তো জেগে ওঠে না, জানতে দেওয়া হয়নি। সেই লিগেসি দেশভাগের সময় থেকে এখনও চলছে। আমি কোনো রাজনৈতিক দলের মানুষ নই, প্রথমে বিনম্রভাবে বলি, বিন্দুমাত্র রাজনৈতিক মানুষ নই আমি, ফলে আমার কোনো বাধাও নেই। রাজনীতিকরা কিন্তু নেতাজিকে ততটুকুই ব্যবহার করেন যতটুকু তাদের দরকার। সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষ যদি সাথ দেয়, সঙ্গে আসে, তাহলে হতে পারে। আজকে হাইজ্যাক হয়ে যাচ্ছে বিভিন্ন। বিবেকানন্দের যে স্বপ্নের ছিল, যে করে পারিস দূর করে তারা ব্রিটিশদের, ভারত মাকে মুক্তি কর, নেতাজি সুভাষচন্দ্র বসু তো রাস্তা দেখিয়ে গেছেন, অনেক রেকর্ড। তাই আমরা দাবি করেছি 8ই আগস্ট সরকারিভাবে বাদ দিতে হবে। আমাদের উপরাষ্ট্রপতি তিনি বলছেন, আরএসএসের প্রধান মোহন ভাগবত তিনি বলছেন এয়ার ক্র্যাশ হয়নি। দুর্ভাগ্য, অফিসিয়ালি এখনো হয়নি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা সব সহমত তো 8ই আগস্ট আর 23 জানুয়ারি ছুটির জন্য? তাহলে আমরা সেই শহীদদের স্মরণে 3বার সেই মহামন্ত্রটা বলি। বলুন, জয় হিন্দ।